আজ আমি আপনাদের নিয়ে যাব বিহারের জাহানাবাদ জেলার বরাবর গুহায়। এটি একটি বিশ্ব প্রসিদ্ধ গুহা, আর তার সাথে বলবো বাংলা ভাষার উৎপত্তি এবং হারিয়ে যাওয়া একটি ধর্মের গল্প। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এই পাহাড়গুলি গ্রানাইট পাথরের তৈরি এবং এখানে রয়েছে মোট 7টি গুহা। তার মধ্যে 3টি রয়েছে নাগার্জুন পাহাড়ে এবং 4টি রয়েছে বরাবর পাহাড়ে। এই বরাবর পাহাড়ের গুহাগুলি নির্মাণ করেন মৌর্য সম্রাট অশোক। অর্থাৎ গুহাগুলি খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগে নির্মাণ করা হয়েছিল। এগুলি হচ্ছে ভারতবর্ষের ম্যানমেড সবথেকে প্রাচীন গুহা। ক্রোকোডাইল শেপের বাঁ দিকের পাহাড়টির নাম নাগার্জুন পাহাড় এবং ডান দিকের পাহাড়টির নাম বরাবর পাহাড়। নাগার্জুন পাহাড় থেকে বরাবর পাহাড়ে যাওয়ার জন্য একটি সিঁড়ি আছে, বা একদম সামনে হেঁটে গিয়ে আপনারা এদিকের পাহাড় থেকে এই দিকের পাহাড়ে চলে আসতে পারেন। তৎকালীন ব্রিটিশ লেখক E.M. ফস্টার এ প্যাসেজ টু ইন্ডিয়া বলে একটি উপন্যাস লেখেন, যেটি প্রকাশিত হয় 1924 সালে। আজকের দিনে 100টি ভালো উপন্যাসের মধ্যে এই উপন্যাসটিকে একটি ধরা হয় এবং তার লেখা এই গুহাটি নিয়ে তার লেখা এই উপন্যাসটি 1983 সালে চলচ্চিত্র আকারে প্রকাশ পায় এবং যেটি অস্কার সহ 19টি পুরস্কার লাভ করে। অশোকের নির্মিত গুহাগুলির মধ্যে লোমস ঋষি গুহাটি সব থেকে উৎকৃষ্ট। এর চারুকলা দেখবার মতো। তবে এই লোমস ঋষি গুহাটিতে অশোকের শিলালিপি দেখতে পাওয়া যায় না। এই গুহাটিতে ফাটল দেখা দেওয়ায় মাঝপথে এর কাজ থামিয়ে দেওয়া হয়, যার ফলেই হয়তো অশোক খোদাই করে এর দেওয়ালে কোনো ইনস্ক্রিপশন লেখেননি। এইটি অশোকের শিলালিপি। আর আগের শিলালিপিগুলি অশোকের শিলালিপির প্রায় 100, 200 এবং 900 শতাব্দী পরে লেখা হয়েছে, যেগুলির সঙ্গে মকরি বংশের অনন্ত বর্মা, যিনি ছিলেন শার্দুল বর্মার পুত্র, তিনি মৎস্যাবতার, তার লেখা শিলালিপির সঙ্গে ওই লিপিগুলির মিল পাওয়া যায়। অশোকের এই শিলালিপিগুলি প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল এবং তার লিপিগুলি ছিল ব্রাহ্মী লিপি। ভারতবর্ষের সব থেকে পুরাতন যে শিলালিপি জুনাগড় লিপি নামে যেটি পরিচিত, রুদ্রদামনের জুনাগড় লিপি, তার ভাষা ছিল সংস্কৃত, কিন্তু সেখানেও লেখা হয়েছিল এই ব্রাহ্মী ভাষায়। পরে এই প্রাকৃত থেকে বাংলা ভাষায় প্রচুর শব্দ চলে আসে। এখানে প্রচুর দেবদেবীর মূর্তি খোদাই করে পাহাড়ে নির্মাণ করা হয়েছিল। এই মূর্তিগুলির সঙ্গে কুষাণ যুগের এবং গুপ্ত যুগের মূর্তির প্রচুর মিল পাওয়া যায়, যদিও ইরোশনের কারণে প্রচুর মূর্তি নষ্ট হয়ে যায় এবং যেগুলি আছে সেগুলিও প্রায় ক্ষয়প্রাপ্ত, কারণ এই গ্রানাইট পাথর সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এই অশোক লিপিতে যেটা দেখছেন এখানে লেখা আছে লাজিনা প্রিয়দর্শিনা দুয়দর্শী বসাভিতেন ইয়াম পুভা খালতিকা অভাতসি দিনা আজীবকহি।
এই যে এইটি হচ্ছে নাগার্জুন গুহার প্রবেশদ্বার। দেখুন উপরে 6টি লাইন লেখা আছে। এই যে এই গুহাটি দেওয়াল দেখুন একদম কাচের মতন চকচকে, এবং উপরে দেখুন খোদাই করতে করতে কাজ বন্ধ করে দেওয়া হয়, কারণ এর দেওয়ালে ফাটল দেখা দিয়েছিল। ওই জন্য হয়তো অশোক এখানে কোনো শিলালিপি খোদাই করেননি। এর 100 থেকে 200 বছর পর এইখানে কিছু লিপি লেখা হয়, যেগুলো অশোকের সময়কালীন নয়, এগুলো প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল। এই যে এর পাশের গুহাটির নাম সুদামা গুহা। এই সুদামা গুহাটি গঠনে এবং আকারে লোমশ্রীষি গুহাটির মতোই। এখান দিয়ে বরাবর গুহার প্রবেশ পথ। এখান দিয়ে প্রবেশ করে বেশ খানিকটা হেঁটে গিয়ে একটি ঝর্ণার পাশ দিয়ে গিয়ে, যদিও ঝর্ণাটি আমি যখন যাই তখন ঝর্ণায় জল ছিল না, এই যে এটির নাম পাতাল গঙ্গা। এখান দিয়ে বেশ খানিকটা হেঁটে গিয়ে প্রায় 400 থেকে 450টা সিঁড়ি পেরিয়ে বরাবর গুহায় আসতে হয়। তবে এখানে রোপওয়ে হবে, রোপওয়ে নির্মাণের কথা চলছে। এই যে সিঁড়িগুলি পেরিয়ে প্রায় 450টি সিঁড়ি পেরিয়ে এই গুহায় আসতে হয়। 2001 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যখন এই গুহাটি অধিগ্রহণ করে, তখন এই গুহাগুলির প্রবেশদ্বারে লোহার গেট বানানো হয় এবং রেলিং দিয়ে ঘেরা হয়। তারপরেই এখানে রোপওয়ে নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। এই যে এই সিঁড়িগুলি দিয়েই নাগার্জুন পাহাড়েটি, এই সিঁড়িগুলি দিয়েই উদ্ভিটে বরাবর পাহাড়ে চলে যাওয়া যায় সহজেই। এই যে আপনারা দেখলেন লোমশ্রীষি গুহার প্রবেশ পথ। এটি হলো আমাদের গাইড। ইনি বলছেন গরমকালে নাকি গুহার ভেতর অত্যন্ত ঠান্ডা থাকে এবং শীতকালে নাকি গুহার ভেতর গরম থাকে। এই লোমশ্রীষি গুহাটিতেও বেশ কয়েকটি শিলালিপি রয়েছে, তবে সেগুলি অশোকের সময়কালীন নয়। এই যে আমরা এখন এই গুহাটির ভেতর প্রবেশ করছি, এখানে লেখা রয়েছে বোধিমূল, মানে কষ্টের জঙ্গল। ওখানে লেখা ছিল ক্লেশকান্তর, মানে কষ্টের জঙ্গল। এইখানে আরো কিছু শিলালিপি লেখা রয়েছে। তবে অশোক তার এই গুহাটিকে তার শাসনকালের বিভিন্ন সময়ে আজীবক সম্প্রদায়ের মানুষকে দান করে দিয়েছিলেন। আজীবক সম্প্রদায় নয়, আজীবক ধর্ম। এবং এই ধর্মের মানুষ এখন আর প্রায় নেই বললেই চলে, কারণ তাদের ধর্মীয় আচার আচরণ ছিল অত্যন্ত কঠিন। যে ধর্মচার পালন করতে না পেরে হয়তো তারা অন্য ধর্ম নাই, বা তাদের ধর্ম ধীরে ধীরে শেষ হয়ে যায়। এই দেওয়ালগুলি দেখুন একদম কাচের মতন চকচকে। তার কারণ এই গ্রানাইট পাথরের মধ্যে এখানে রয়েছে প্রচুর মাইকা, অভ্র এবং সিলিকা, যেগুলো ঘষলে পরে প্রচুর চকচকে হয়। এটা আজকের একটা বিস্ময়, যদিও তৎকালীন যুগে প্রায় 2300 বছর আগে তেমন ইকুইপমেন্ট ছিল না। অ্যাডভান্স ইকুইপমেন্ট ছাড়াই হয়তো ঘষে কোনো তেল ব্যবহার করে তারা এরকম চকচকে করতো দেওয়ালগুলি, যেগুলি আজকের দিনে একটা লস্ট টেকনোলজি বলা চলে। এই গুহা সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।
এবং এই যে এত চকচকে গুহাগুলি দেওয়াল এত চকচকে এবং শাইনিং একদম, এবং এত ব্রাইট যে তৎকালীন যুগে যে অ্যাকচুয়ালি রাবিং করে দেওয়ালগুলি এত চকচকে করা হয়েছে, হয়তো কোনো তেল বা অন্য কোনো কেমিক্যাল তখনকার দিনে ব্যবহার করা হতো। যাই হোক, এই যে পথ দিয়ে আমরা এসেছিলাম, এবার গুহা থেকে আমরা বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে বলে রাখি, সত্যজিৎ রায়ও এই গুহাটি নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছিলেন। অবশ্য যেটির কাজ তিনি তার জীবদ্দশায় সম্পন্ন করে যেতে পারেননি, তার সেই কাজটি আর করা হয়ে ওঠেনি। যাই হোক, আপনাদের নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।